নমস্কার। আমাদের প্রচেষ্টার আজকের বায়োলজি ক্লাসে আমরা আগের দিনে যেটা পড়িয়েছিলাম, তোমরা যদি আমার ক্লাস ফলো করে থাকো, সেটা হলো আলফা হেলিক্স। আজকে সেটার কন্টিনিউ করতে গিয়ে, অর্থাৎ প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার বলতে গিয়ে যেটা বলছি সেটা হলো বিটা প্লিটেড সিট। এটাও কিন্তু একটা সেকেন্ডারি স্ট্রাকচার, প্রোটিনের সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ড লেভেল অফ অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো প্রথমত যেটা জানতে হবে যে বিটা সিটটা কি, এর সাথে আগে আমরা যেটা ডিসকাস করেছি, দ্যাট ইজ আলফা হেলিক্স, এর ডিফারেন্স কোথায়। তো প্রথমত তোমরা যদি লক্ষ্য করো, আমরা বলেছিলাম কিনা আলফা হেলিক্সের ক্ষেত্রে কি হয় না, একটা পলিপেপটাইড চেন সেটা হেলিক্যাল স্ট্রাকচার নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে। এর ফলে কি হয় না, তার যে টোটাল লেন্থ অফ দ্য পলিপেপটাইড চেন এটা কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু যদি আমরা বিটা প্লিটেড সিটের ক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা না, দুটো পলিপেপটাইড স্ট্র্যান্ড, ফর এক্সাম্পল মনে করো এটা আমার একটা পলিপেপটাইড স্ট্র্যান্ড আর এটা আরেকটা পলিপেপটাইড স্ট্র্যান্ড। ওকে, সাপোজ এটা স্ট্র্যান্ড এ, এটা স্ট্র্যান্ড বি। এখন এই দুটো স্ট্র্যান্ড নিজেদের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করে, তাহলে কি হবে না, একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে যেটা সেকেন্ডারি অ্যারেঞ্জমেন্ট বিয়ন্ড দিস পেপটাইড স্ট্রাকচার। সেটা কি না, মনে করো এখানে এদের মধ্যে যদি ইন্টারচেন হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, এই যে বন্ডিংটা এখানে তৈরি হচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি ইন্টারচেন হাইড্রোজেন বন্ড, রাইট। তো এদের মধ্যে কি হচ্ছে, একটা ইন্টারচেন হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এর ফলেই কিন্তু এই স্ট্রাকচারটা স্টেবিলাইজ হচ্ছে। তো কথাটা কি না, এই যে দুটো যখন পেপটাইড বা পলিপেপটাইড চেন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডে যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমি বলছি বিটা প্লিটেড সিট। কিন্তু মনে রাখতে হবে এখানে এই যে এক একটা পলিপেপটাইড চেন, এদেরকে আমরা কি বলছি না, বিটা স্ট্র্যান্ড। এরা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু কোনো রকম কোনো মানে এদের মধ্যে কোনো হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট কিচ্ছু তৈরি হচ্ছে না, জাস্ট এটা একটা নর্মাল স্ট্রেট স্ট্রাকচার, ঠিক আছে। তো তোমরা যদি লক্ষ্য করো যে অ্যাডজাসেন্ট অ্যামিনো অ্যাসিড, ফর এক্সাম্পল এখানে মনে করো একটা অ্যামিনো অ্যাসিড আমার আছে, এখানে নেক্সট অ্যামিনো অ্যাসিড, এখানে নেক্সট অ্যামিনো অ্যাসিড, এখানে নেক্সট অ্যামিনো অ্যাসিড, এর ক্ষেত্রেও ঠিক একই রকম, এখানে একটা, এইভাবে যদি পেপটাইড যেটা তৈরি হয়, তাহলে কি হবে, এখানে অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দূরত্ব কতটা, অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ কতটা পরস্পরের সঙ্গে অ্যাপার্ট আছে, সেটা কি না 3.5 অ্যাংস্ট্রম, 3.5 অ্যাংস্ট্রম রাদার দেন 1.5 অ্যাংস্ট্রম, যেটা আমরা পেয়েছিলাম আলফা হেলিক্সের ক্ষেত্রে। এখন এই বিটা প্লিটেড সিট কয় প্রকারের হয় না, প্রথমত মনে রাখতে হবে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তো আমরা প্যারালাল কাকে বলবো আর অ্যান্টি প্যারালাল কাকে বলবো, দুটো টার্মিনোলজি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কোনটা বেশি স্টেবল এই দুটো স্ট্রাকচারের মধ্যে সেটাও জানতে হবে। তো তোমরা যদি আমি যখন পেপটাইডের অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কথা বলেছিলাম, তোমরা যদি মনে করে দেখো, আমি একটা কথা বলেছিলাম, সেটা কি না, এন টার্মিনাল টু সি টার্মিনাল, একটা আমি কথা অনেকবার ব্যবহার করেছিলাম। সেটা কি না, এন টার্মিনাল এন্ড সি টার্মিনাল একটা পেপটাইড চেন। এন টার্মিনাল অর্থাৎ অ্যামাইনো গ্রুপ যেটা রয়েছে, NH2 গ্রুপ যেটা রয়েছে, আর সি টার্মিনালটা আসছে কার্বক্সিল গ্রুপের থেকে। ঠিক একই রকমভাবে এটা যদি মনে করো এরকম, তাহলে এটা একটা মনে করো আমার বিটা স্ট্র্যান্ড, যেটা কীরকমভাবে অ্যারেঞ্জড আছে, এন টার্মিনাল টু সি টার্মিনাল। আর একটা যদি মনে করো আমার পেপটাইড চেন অর্থাৎ পলিপেপটাইড চেন বা বিটা স্ট্র্যান্ড যদি তার অপোজিট দিকে অ্যারেঞ্জ হয়, মানে সি টার্মিনাল টু এন টার্মিনাল, তাহলে কি হলো, এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অপোজিট, এদের ডাইরেকশনটা কি অপোজিট। সো দে আর এখানে কি না অপোজিট ওরিয়েন্টেশনে তারা আছে। তখন যে বিটা প্লিটেড সিটটা তৈরি হয় তাকে আমরা বলছি অ্যান্টি প্যারালাল বিটা সিট। তোমরা যদি এই ফিগারটি, এখানে যে আমি স্ট্রাকচারটা এঁকেছি, এটা যদি লক্ষ্য করো, দেখো এটা শুরু হয়েছে এখান থেকে সি টার্মিনাল থেকে শেষ হচ্ছে কিন্তু দেখো এখানে এন টার্মিনালে, রাইট, এন টার্মিনালে।
একই রকম ভাবে এর নিচের যদি পেপটাইড স্ট্রাকচারটা অর্থাৎ পলিপেপটাইড স্ট্রাকচারটা দেখো বা বিটা স্ট্র্যান্ডটা দেখো, সেটা শুরু হচ্ছে কিন্তু এন টার্মিনাল থেকে, শুরু হচ্ছে কোথা থেকে না এন টার্মিনাল থেকে, শেষ হচ্ছে কোথায়, এটা শেষ হচ্ছে কোথায় সি টার্মিনালে, সি টার্মিনালে শেষ হচ্ছে। তাহলে এই দুটো আমার পেপটাইড স্ট্র্যান্ড, পেপটাইড চেন, এখানে পলিপেপটাইড, এটা ফার্স্ট অর্থাৎ ফার্স্ট বিটা স্ট্র্যান্ড, সেকেন্ড, এই দুটো কি হচ্ছে না দুটো অপোজিট ওরিয়েন্টেশনে আছে। এটা হলো কিনা একটা অ্যান্টি প্যারালাল বিটা সিটের এক্সাম্পল, যদি কিনা এদের মধ্যে ইন্টারচেন হাইড্রোজেন বন্ড তৈরি হয়। সেটা কিভাবে হতে পারে আমি বলেছিলাম, কিনা হাইড্রোজেন বন্ড যখনই পেপটাইড চেনের মধ্যে তৈরি হয় সেটা সাধারণত NH2 দ্যাট ইজ NH আর কার্বক্সিলের অক্সিজেন আছে আমরা জানি, তাহলে এদের মধ্যে সাধারণত হাইড্রোজেন বন্ডটা তৈরি হয় পেপটাইড চেনের ক্ষেত্রে। এখানে যদি লক্ষ্য করো দেখো প্রথম থেকে এই যে এখানে CO NH, দেখো এদের মধ্যে একটা পেপটাইড চেন তৈরি হতে পারে, এদের মধ্যে একটা পেপটাইড চেন কিন্তু সরি হাইড্রোজেন বন্ড কিন্তু তৈরি হতে পারে। একই রকম ভাবে এখানেও তৈরি হতে পারে, একই রকম ভাবে এখানেও তৈরি হতে পারে, একই রকম ভাবে এখানেও তৈরি হতে পারে, হলো। তো এইভাবে এইভাবে কি হচ্ছে না দুটো পেপটাইড স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে একটা সেকেন্ড অর্ডার অফ অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে থ্রু দ্য ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং, রাইট। এইভাবে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা হলো অ্যান্টি প্যারালাল বিটা সিট। এখন এটার স্টেবিলিটি প্যারালালের চাইতে বেশি, সেটা কেন আমি বলছি আগে প্যারালাল বিটা সিট কি সেটা জেনে নাও। একই রকম ভাবে মনে করো আমি যেটা বলেছিলাম, মনে করো এই আমার একটা বিটা স্ট্র্যান্ড আছে এন টার্মিনাল টু সি টার্মিনাল ডাইরেকশনে, রাইট। এই যে ডাইরেকশনটা আমি এখানে দেখাচ্ছি এটা কি আছে না এন টার্মিনাল টু সি টার্মিনাল, হলো। আর একটি বিটা স্ট্র্যান্ড রাদার দ্যান বিং সি টার্মিনাল টু এন টার্মিনাল, যদি এটা হয় এন টার্মিনাল টু সি টার্মিনাল, তার মানে কি না দুটো বিটা স্ট্র্যান্ড এখানে একই ওরিয়েন্টেশনে আছে, এটা এন টু সি এটাও এন টু সি, ঠিক আছে। তাহলে এই রকম একই রকম অ্যারেঞ্জমেন্টের জন্য যে স্ট্রাকচারটা তৈরি হতে পারে সেটা কিনা অবভিয়াসলি প্যারালাল, কারণ এরা দুটো একই ওরিয়েন্টেশনে রয়েছে, কিন্তু মেকানিজম অফ ফরমেশন কিন্তু একই। অর্থাৎ মনে করো এদের মধ্যেও স্টেবিলিটি কে প্রদান করবে, মনে করো এগুলো আমার অ্যামিনো অ্যাসিড, এর মধ্যে মনে করো এগুলো আমার অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যে কি হবে না হাইড্রোজেন বন্ডই কিন্তু তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে কিন্তু এদের স্টেবিলিটি আসবে, দ্যাট ইজ অলসো ইন্টারচেন হাইড্রোজেন বন্ডিং। তোমরা যদি লক্ষ্য করো এই রাইট হ্যান্ড সাইডে যে আমি স্ট্রাকচারটা এঁকেছি সেটা একটা প্যারালাল বিটা সিটের এক্সাম্পল হবে। দেখো আমার শুরু হচ্ছে কোথা থেকে, এটা সি টার্মিনাল থেকে শুরু হচ্ছে, সি টার্মিনাল থেকে শেষ হলো কোথায় গিয়ে এন টার্মিনালে, শেষ হলো এন টার্মিনালে গিয়ে। একই রকম ভাবে দেখো এদিকটাও শেষ হয়েছে আমার এন টার্মিনালে, আর এদিকটা স্টার্ট হয়েছে কিন্তু সি টার্মিনালে, ওকে। এখন এদের মধ্যে কিভাবে পেপটাইড চেন অর্থাৎ হাইড্রোজেন বন্ড কিভাবে তৈরি হবে, দেখো মনে করো এখানে আমার একটা NH আছে, এখানে একটা CO আছে, এদের মধ্যে যদি পেপটাইড চেন এই কোনাকুনি ভাবে অ্যাঙ্গুলার ভাবে এখানে কি হবে না একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে। একই রকম যদি ভাবো, মনে করো এর সঙ্গে যদি একটা CO যুক্ত থাকতো, মনে করো ফর এক্সাম্পল যদি আমি ধরে নিই যে এর সঙ্গে আমার একটা CO যুক্ত আছে, তাহলে কি হবে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে, সেটাও কিন্তু ঠিক অ্যাঙ্গুলার ভাবেই। অর্থাৎ পেপটাইড চেনের ক্ষেত্রে এখানে দেখো অ্যান্টি প্যারালাল যদি লক্ষ্য করো মানে এই যে হাইড্রোজেন বন্ড তার তৈরি হয়েছে প্রত্যেকটা কিন্তু কোলিনিয়ার ফ্যাশনে, অর্থাৎ সোজাসুজি একদম লিনিয়ারলি তৈরি হয়েছে, কিন্তু এখানে যদি লক্ষ্য করো এখানে কিন্তু লিনিয়ার ভাবে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি হয়নি। তাহলে অবভিয়াসলি যদি তোমাকে স্টেবিলিটির প্রশ্নে আমি আসি, অ্যান্টি প্যারালাল বিটা সিট অবভিয়াসলি অনেক বেশি স্টেবল হবে রাদার দেন প্যারালাল বিটা সিট। ক্লিয়ার? এটা হলো মেন কনসেপ্ট বিটা প্লিটেড সিটের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা বলবো সেখানে কিনা আরও যে সমস্ত সেকেন্ডারি স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্টগুলো আছে, যেগুলো আমি জানি হয়তো ক্লাস 12-এর জন্য অতটাও খুব ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল এটা বেটার যদি তোমরা ব্যাপারগুলোকে অ্যাটলিস্ট জেনে রাখো, অ্যাটলিস্ট ইন টার্মিনোলজি, অর্থাৎ টার্মিনোলজিটা কী, তার ডেফিনেশনটা কী হতে পারে, আর জাস্ট ইন কনসেপ্ট ব্যাপারটা কী হতে পারে। সেগুলো কী কী না, ধরো লুপ তৈরি হয়,
আর কি লুপের সঙ্গে সঙ্গে টার্ন তৈরি হতে পারে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সাথে মোটিভ, ডোমেন, এই চারটা জিনিসকে অ্যাটলিস্ট একটু জেনে রাখা দরকার। তো আমি সেটা ডেসক্রাইব করছি। তো এবারে কি আমরা ডিসকাস করছি না, প্রথমত লুপ। লুপ ব্যাপারটা কি প্রোটিনের স্ট্রাকচারের ক্ষেত্রে, আর তার সাথে টার্ন ব্যাপারটা কি। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমরা আশা করি একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো যারা আমাদের চ্যানেলটি, আমাদের বায়োলজি ক্লাসগুলো রেগুলার দেখো কিনা, রামাচন্দ্রন প্লটের উপরে। সেখানে আমি ডাইহেড্রাল অ্যাঙ্গেল এসব ডিসকাস করেছিলাম। বিটা প্লেটেড সিড বা সেকেন্ডারি স্ট্রাকচার বোঝার জন্য রামাচন্দ্রন প্লট খুব গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো যদি কেউ না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখো, তারপরে এই ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এবারে মনে করো আলফা হেলিক্স বা বিটা প্লেটেড সি, এদের ক্ষেত্রে যদি তুমি রামাচন্দ্রন প্লটের ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বোঝার চেষ্টা করো, সেগুলো দেখবে অনেকটা সিমিলার, মানে একই রকম প্রায়। আলফা হেলিক্সের ক্ষেত্রে, বিটা সিডের ক্ষেত্রে একই রকম ভ্যালু আছে, মানে আলফা হেলিক্সের ক্ষেত্রে একই রকম, বিটা সিডের ক্ষেত্রে একই রকম, এটা আর কি। কিন্তু এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বা এদের যে এই যে রিপিটেটিভ ব্যাপারটা, এটা কিন্তু একদমই থাকে না লুপের ক্ষেত্রে। লুপের ক্ষেত্রে কিন্তু যে কি বলবো, যে রিপিটেটিভ যে ব্যাপারটা তোমরা দেখতে বা ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ভ্যালুগুলো যে থাকতো একই রকম যে ব্যাপারটা, সেটা কিন্তু থাকে না লুপের ক্ষেত্রে। সেটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার লুপের জন্য। তাহলে লুপ কি করে, লুপের কাজটা কি না, এটা কিন্তু একটা সেকেন্ডারি টাইপ অফ সেকেন্ডারি স্ট্রাকচার, যেটা কি করে না, ডিফারেন্ট টাইপস অফ যে তোমার আমাদের আলফা হেলিক্স বিটা সিড আছে, এগুলোকে কি করে না, এগুলোকে ইন্টার কানেক্ট করতে হেল্প করে। এগুলোকে ইন্টার কানেক্ট করে কি করে, একটা অ্যারেঞ্জমেন্ট দেয়। সেটা হলো লুপের মেন ফাংশন। এখন মনে করো তুমি টার্ন কাকে বলবো, বা লুপের সাথে টার্নের ডিফারেন্সটাই কি। টার্ন মানে আমরা কি বুঝি, এখানে যেটা বুঝতে হবে, টার্ন মানে সাধারণত ইউ টার্ন, ইউ স্ট্রাকচারটা বুঝতে হবে। তো ছটার লুপ একটা কি, একটা লুপ আছে, তার ছটার ফর্মটাকে আমরা টার্ন বলতে পারি, যখন কিনা এর মধ্যে, টার্নের মধ্যে দুটো অ্যামিনো অ্যাসিড মাস্ট এবং থাকতেই হবে, যেগুলো কিনা গ্লাইসিন এবং প্রোলিন। কেন গ্লাইসিন, কেন প্রোলিন, এখানে কিন্তু অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, কিন্তু গ্লাইসিন বা প্রোলিনের কি এমন স্পেসিফিসিটি রয়েছে যেটা এই টার্ন তৈরি করতে হেল্প করছে। হ্যাঁ, গ্লাইসিনের স্ট্রাকচারটা তোমরা যদি দেখো, এটা সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে না আছে কোনো সাইড চেন, হলো। আর প্রোলিনটা কি, দেখুন দুটো অ্যামাইনো অ্যাসিডের নাম লিখি যেন তোমরা না ভুলে যাও। গ্লাইসিন মানে টার্নের ক্ষেত্রে এই দুটো খুব ইম্পর্টেন্ট, সে গ্লাইসিন আর একটা কি প্রোলিন। ওকে, একটা গ্লাইসিন, একটা প্রোলিন। কি স্পেসিফিসিটি রয়েছে গ্লাইসিনের মধ্যে বললাম। আর প্রোলিনের ক্ষেত্রে কি, তোমরা যদি প্রোলিনের স্ট্রাকচারটা দেখো, এটা কিনা বিল্ট ইন বেন্ড স্ট্রাকচার। এটা খুব কমন টার্মিনোলজি এবং ফেমাস, এটা মনে রাখতে হবে যে প্রোলিনের স্ট্রাকচারটা কিনা বিল্ট ইন বেন্ড। তো এই দুটো স্ট্রাকচার থাকার জন্য কি হয় না, সেটা ইজিলি একটা টার্ন তৈরি করে কোন একটা স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার। তো এটা হলো বেসিক্যালি টার্ন। এখন এদের ডিফারেন্স ইউ ক্যান গিভ মেনি ডিফারেন্সেস ডিপেন্ডিং অন দেয়ার ডাইহেড্রাল অ্যাঙ্গেলস, বাট সেটা আমি অলরেডি ডিসকাস করেছি, তো এখানে আমি সেটা ডিসকাস করছি না। এবারে কি আসছে, লুপ এবং টার্নের পরে আর দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেগুলো কিনা মোটিভ এবং ডোমেন। কি কি সেগুলো, মোটিভ অ্যান্ড ডোমেন। এই মটিন এবং এই ডোমেন, এই দুটো টার্মিনোলজি কিছুটা হলেও কনফিউজিং, কারণ কিনা এই দুটো শব্দ বা এই দুটো টার্মিনোলজিকে সাধারণত ইউজ করা হয় ওভারল্যাপিং কনটেক্সটে ইউজ করা হয় জেনারেলি, কিন্তু এদেরকে যদি ডিফাইন করতে বলা হয় তো কি হবে, কিভাবে করা যাবে না। মোটিভের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো না, ডিফারেন্ট টাইপস অফ সেকেন্ডারি স্ট্রাকচার, এরা যখন একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট নেয় এবং একটা স্পেসিফিক ফাংশনের সঙ্গে যুক্ত থাকে। কি বললাম না, ডিফারেন্ট টাইপস অফ সেকেন্ডারি স্ট্রাকচার যখন তারা একটা স্পেসিফিক জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট নেয় এবং একটা স্পেসিফিক ফাংশনের সঙ্গে যুক্ত থাকে। যদি তোমরা কেউ মলিকুলার বায়োলজি পড়ে থাকো বা জানো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে ডিএনএ বাইন্ডিং প্রোটিনরা, এরা কি, এর মোটিভের সাহায্যে বাইন্ডটা হয়, দেখবে ডিএনএর সঙ্গে যে ইন্টারাকশনটা হয়, সেই জন্য মোটিভটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তো এই ডেফিনেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। এর ডিফারেন্ট টাইপস রয়েছে, মনে করো দুটো আলফা হেলিক্স, আলফা আলফা মোটিভ হতে পারে, বিটা বিটা মোটিভ হতে পারে, বিটা আলফা বিটা মোটিভ হতে পারে, গ্রিক কি মোটিভ হতে পারে,
বিটা মিন্ডার হতে পারে, এই ধরনের টাইপসগুলো আছে। আমি তোমাদের কিছু এক্সাম্পলের কিছু ড্র করে দেখানোর চেষ্টা করছি, সেগুলো কি কি দেখো। তো এগুলো দেখো, এগুলো ডিফারেন্ট টাইপস অফ মোটিভ, যেগুলো আমি বললাম কিনা এগুলো আমি একে দেখানোর চেষ্টা করছি। দেখো এটা একটা বিটা স্ট্র্যান্ড, এটা একটা বিটা স্ট্র্যান্ড কানেক্ট আছে থ্রু আলফা হেলিক্স, সেটা এটাকে কি বলা হচ্ছে বিটা আলফা বিটা মোটিভ। এইরকম স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট, এগুলো জাস্ট একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট, একটা জিওমেট্রিক স্পেসিফিক মানে জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, যেখানে কিন্তু এটা বিটা মিন্ডার। এইরকম স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা ফর এক্সাম্পল এটাকে বলে গ্রিক কি মোটিভ, এটাকে বলে গ্রিক কি মোটিভ, রাইট। তো এই ধরনের ডিফারেন্ট টাইপসের কি হতে পারে না মোটিভ হতে পারে। এবারে যে জাস্ট এবারে লাস্ট সেকেন্ডারি অ্যারেঞ্জমেন্ট, যেটা কি মনে করো ডোমেইন। ডোমেইন ব্যাপারটা কি, তো মনে করো ডোমেইন নাথিং বাট আ পেপটাইড, একটা পলিপেপটাইড অর আ পার্ট অফ পলিপেপটাইড, একটা পুরো পলিপেপটাইড চেন অথবা একটা তার অংশ, যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ফোল্ড হতে পারে, তাকে আমরা কি বলতে পারি ডোমেইন। ডোমেনের স্পেসিফিক কিনা একটা প্রোটিন তোমরা যদি লক্ষ্য করো, যেগুলো দেখবে সাধারণত 100 থেকে 200 এরকম অ্যামিনো অ্যাসিড কন্টেনই কোনো পেপটাইড চেন ইন্ডিপেন্ডেন্টলি ফোল্ড করার ক্ষমতা রাখে। এবং দেখা যায় বিভিন্ন প্রোটিনের ক্ষেত্রে এই ডোমেনের কিন্তু স্পেসিফিক ফাংশন থাকে, ঠিক আছে। তো এইরকমভাবেই বেসিক্যালি এরা কন্ট্রিবিউট করে প্রোটিনের স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টে। তো এটাই হলো আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার। এবারে এই সেকেন্ডারি স্ট্রাকচার আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে অবশ্যই আমরা কোয়াটারনারি টার্সিয়ারি স্ট্রাকচারগুলো ডিসকাস করবো, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার যদি কোনো কোয়েশ্চেন বা কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।